মূলত এই মহাস্থানগড় দিয়ে শুরু হবে আমাদের এই হেরিটেজ ট্যুরের সূচনা। বাংলাদেশের স্থাপত্যিক পুরাকীর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটিতে নেমে আমাদের 3 গাড়ির স্থপতিরা এক হয়ে যান। প্রায় 2700 বছর আগে এটি পণ্ড্র রাজ্যের প্রাচীন রাজধানী ছিল। তখন তার নাম ছিল পণ্ড্রনগর। 2016 সালে এটাকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী এবং পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। একসময় বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল এই অঞ্চল। এটা আসলে এক ধরনের একটা বিশ্ববিদ্যালয় ছিল। মূলত ধর্মীয় শিক্ষার জন্য বৌদ্ধ ধর্মের শিক্ষার কেন্দ্র ছিল এটি। ধারণা করা হয় যে কোনো বড় ভূমিকম্পের ফলে উঁচু টিলায় থাকা এই রাজধানীর দুর্গ শহর আর এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি মাটির তলায় দেবে যায়। এরপর প্রত্নতাত্ত্বিকেরা এই জায়গাটি খুঁজে বের করে আমাদের কাছে তার ইতিহাস জানান এবং সেটা প্রায় 200 বছর আগে শুরু হয়েছে। এখনো চলছে এই নিয়ে নানা গবেষণা। দেয়ালের উচ্চতা ছিল নিচের সমতল থেকে প্রায় 40 ফুট উঁচু। এত উপরে পাহাড় মারিয়ে উঠতে আমাদের ইচ্ছা হলো না। এমন সময় এক ভ্যানওয়ালাকে পাওয়া গেল। তিনি আমাদের বলেন, মেইন পয়েন্ট হচ্ছে বেহুলা লক্ষিন্দর মহাস্থানগড়ের। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে আমাদের নিয়ে যেতে চান। বেহুলার কাহিনী আমি প্রথম জানি জহির রায়হানের সিনেমা থেকে। জহির রায়হানের এই ছবিটিও সুপারহিট হয়েছিল সে সময়। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বাংলার গাঁও গ্রামে প্রায় 500 বছর ধরে চলে আসছে। এই কাহিনীগুলো মূলত হিন্দু পুরাণ মনসা মঙ্গল কাব্য থেকে নেয়া। মনসা মঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা। কিন্তু এখনো অনেক মানুষ বিশ্বাস করে এই কল্পকাহিনীগুলো বাস্তবে ঠিক এই অঞ্চলেই ঘটেছিল। যে জায়গাটিতে লক্ষিন্দরকে সাপে কামড়েছিল বলে অনেকে বিশ্বাস করেন, আমরা এখন রওনা দিয়েছি সেই জায়গাটি দেখার জন্য। আমরা যাই গোকুল গ্রামের দিকে। আমাদেরকে গাইড করেন স্থানীয় ভ্যান চালক শাহিন। তো ওদের কি হয়েছিল? সাপ নিয়ে একটা ব্যাপার ছিল না? এটা ছিল আপনার পরশুরাম রাজার একটা বাউন্ডারি। এটা মনে করেন যে রাজা ছিল তৎকালীন সেই আমলে, আপনার রাজা ছিল একটা পরশুরাম রাজা। শাহ সুলতান বলকি এখানে মনে করেন সোয়ার করে। আফগানিস্তানের বলকি শহর থেকে এখানে মাছের পিঠে করে এই করতা নদীতে ভেসে আসছে। আর এটা ছিল এই রাজার হলে মেন গেট। যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদের মেন গেট এটা। হ্যাঁ, এই পাশে জিয়ত কুণ্ড আছে, মরা মানুষ ফেলে দিলে জীবিত হচ্ছিল সেই আমলে। এখন বেহুলার বাসঘর যাচ্ছি। হ্যাঁ, ওখানে কোনো ঘরও নাই আপনার। এখন লোহার ঘর তো এত বছর থাকে না। এটা তো 2500 বছর আগের। খালি আপনার ঘরগুলো বোঝা যাচ্ছে, মানে আপনার কক্ষ যেগুলো আসলো এগুলো দেখা যাচ্ছে আপনার। মহাস্থানগড় বাজারের বাস স্ট্যান্ড পার হয়ে আমরা একটা সরু সড়ক দিয়ে প্রবেশ করি। এটাই একমাত্র পথ। প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক একটা গ্রাম আছে। আমরা যাব সেই গ্রামে। গোকুল মেধের কাছেই আমরা এসে নামি। পেয়ে যাই এক কিশোরকে। তার কাছ থেকে শুনি বেহুলার গল্প। বেহুলা লক্ষিন্দর এরা কি দুজনই মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ। এখন বেহুলা এক জায়গায় চলে গেছিল ভেলায় চড়ে। আচ্ছা আচ্ছা। পরে আর তো আসে নাই। না, ওই রাতেই ওই রাত কি বাসর রাত ছিল? হ্যাঁ, সাপ কামড় মেরেছিল। তারপরে উনি চলে গিয়েছিল, স্বামীকে ভেলায় করে নিয়ে চলে গেছিল। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আসলে এটি 809 থেকে 847 সালের মধ্যে দেবপাল নির্মিত একটি বৌদ্ধ মঠ। এখানে একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। আবার কেউ কেউ বলেছেন
এটাকে একটা পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে নির্মাণ করা হয়েছিল। পুণ্ড্রনগরের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য ছিল এই স্থাপনা। এই ঘরগুলোর বেউলার সিপাহীগুলোর এখানে পহরা দিত। কৌতূহলী পর্যটকেরা বেহুলার বাসর ঘর দেখতে ৪৫ ফুট উঁচু স্তম্ভের উপরে উঠে যান। এখানে ১৭২টি ৪ কোণা কক্ষ সহ একটা মঞ্চ পাওয়া যায়। ঠিক কি কাজের জন্য এই কক্ষগুলো বানানো হয়েছিল এ নিয়ে অনেক মত আছে, তবে লক্ষিন্দরের ঘর যে এটা ছিল না এটা প্রায় নিশ্চিত। কিন্তু আমাদেরকে পেয়ে স্থানীয় এক গাইড শোনান অন্য কথা। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, দেবী মনসা দেবী আর কি সাপের দেবী ছিল, এবং ৪ সদাগর পূজা দিত মহাদেবকে, এবং দেবী মনসা দেখতে পায় যে সে মহাদেবের পূজা ৪ সদাগর দেয়। তো দেবী মনসার আক্রোশ যে ৪ সদাগরের কাছে পূজা নেবে আর কি দেবী মনসা। তো দেবী মনসাকে ৪ সদাগর পূজা দিতে চায় না, এবং ৪ সদাগরের ৭টা পুত্র ছিল এবং ৬ পুত্রকেই মারে, এবং এক পুত্রের নাম ছিল লক্ষিন্দর। তো এই লক্ষিন্দরের জন্য এই বাসরঘর নির্মিত করে। পরবর্তীতে ওই আপনার লক্ষিন্দরের জীবন ফিরিয়ে নিয়ে আসে বেহুলা। বেহুলার পালায় তিনি অভিনয় করেন, আমাদেরকে দেখালেন তার একটা নৃত্যাংশ। কৌতূহলী পর্যটকেরা বেহুলার বাসর ঘরের মশারির খোঁজ করেন। যে ফাঁক দিয়ে বিষধর সাপ তাকে বধ করেছিল সে সাপের অবস্থান ঠিক কোন জায়গায় ছিল তা কিন্তু আর জানা যায় না। খানিক পরে জায়গাটি খালি হলে দেখি ২৪ কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটা বাথরুম। এই বাথরুমের মধ্যে ছিল ৮ ফুট গভীর একটা কূপ। কথিত আছে বেহুলা লক্ষিন্দর মথুনিশি যাপনের পর এই কূপে রাখা জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। কিন্তু কিছু মানুষ না হয় থাকুক তাদের এই বিশ্বাস নিয়ে। আমরা ফিরে গিয়ে উঠি বাসে।